নমস্কার, আমি বিশ্বরূপ। আধুনিক বাংলায় আপনাদের সাথে অবশ্যই আজকের একটা কারণ আছে, সেই কারণেই এলাম। তো আমি কিছু প্রশ্ন পেয়েছি নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে আপনাদের থেকে। সেই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করব, যেগুলো জানাটা দরকার। আর কিছুটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে আপনাদের মধ্যে। বিভিন্ন নিউজ চ্যানেলে এই ডাবল ভ্যারিয়েন্ট নিয়ে বিভিন্ন রকম গল্প ফাঁদা হয়েছে। সেই গল্পগুলো একটা সঠিক ডিরেকশান দেওয়ার জন্য আপনাদের কাছে আজকে আমি এসেছি। বেসিক্যালি যে এখন সোশ্যাল মিডিয়া বলুন, বিভিন্ন টিভি চ্যানেল বলুন, যেগুলো আপনারা প্রতিনিয়ত দেখছেন বাড়িতে থাকার জন্যে, সো তার অনেক বিপদ আছে, খারাপ দিক আছে। বেসিক্যালি যে ইনফরমেশানগুলো আপনারা জানছেন, সেই ইনফরমেশানগুলো হচ্ছে ইনকমপ্লিট। একটা কথা 10 বার করে শোনেন, একটা হেডলাইন 10 বার করে শোনেন। তার ফলে কি হয়, যে ভয়টা সৃষ্টি করা হয় আপনাদের মধ্যে, সেই ভয়টার দ্বারা আপনারা ভীত হয়ে যান। তার পেছনের বিজ্ঞানটা আপনাদের কাছে তুলে ধরা হয় না, বা কি রিসার্চ চলছে সেটা তুলে ধরা হয় না, বা রিসার্চটা যে এখনও পেন্ডিং সেটা তুলে ধরা হয় না। একটা ইনকমপ্লিট ইনফরমেশন মেজরিটি ক্ষেত্রে রাইট নাও যে ইনফরমেশনগুলো এখন আমাদের সামনে আছে, সব কটা ইনফরমেশন ইনকমপ্লিট স্টিল টুডে। কোনো স্পেসিফিক ডিরেকশানের কোনো ইনফরমেশান, কমপ্লিট ইনফরমেশান নেই। প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, আইডিয়া চেঞ্জ হচ্ছে, ডিরেকশান চেঞ্জ হচ্ছে। কিন্তু আপনাদের কাছে যখন পরিবেশিত হচ্ছে, অত্যন্ত ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে। তো সেই রেসপেক্টে আজকে এই ডবল ভ্যারিয়েন্ট নিয়ে আপনাদের কথা বলতে চাই। বিশেষ করে এই যে ভ্যারিয়েন্ট কনসেপ্টগুলো, সাউথ আফ্রিকার একটা ভ্যারিয়েন্ট, ইউকের ভ্যারিয়েন্ট, ইউএসের ভ্যারিয়েন্ট, ব্রাজিলের ভ্যারিয়েন্ট, নাও ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। বিভিন্ন দেশে বিভিন্ন এই সার্স কভ-2 যে স্পাইক প্রোটিন আছে, তার কিছু কিছু মিউটেশন হয়েছে। কিছু মিউটেশন প্রতিনিয়ত ভাইরাসে হচ্ছে। 400-র ওপর মিউটেশন হয়েছে। ঘটনা হচ্ছে যে আমরা কেন এইগুলোকে নিয়ে ওরিড। এখন ধরুন যে স্ট্রেনটা আছে, আমাদের মহারাষ্ট্র থেকে হোক, পশ্চিমবঙ্গ থেকে হোক, আদার স্টেটস থেকেই হোক, যার জিনোম সিকোয়েন্স করা হচ্ছে, সেখানে B.1.617 এই স্ট্রেনটার কথা বলা হচ্ছে। কিন্তু এই স্ট্রেনটা যে দুটো মিউটেশন এখন চলছে, সেটা বলছে E484Q, আর একটা হচ্ছে L452R। এগুলো কি না, এই যে EQLR, এই যে নামকরণগুলো কি, এগুলো একটা অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড থেকে আর একটা অ্যামাইনো অ্যাসিডে চেঞ্জ হচ্ছে মিউটেশন হয়ে গিয়ে। আর ওই যে নাম্বারটা বলছে 484 আর 452, মানে ওই লোকেশানে একটা জিনোমে একটা সিকোয়েন্স আছে, সেই লোকেশানে এত নম্বর লোকেশানে ওই প্রোটিনটার, মানে ওই অ্যামাইনো অ্যাসিডটা চেঞ্জ হয়ে আর একটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হচ্ছে, সেটাকে মিউটেশন বলা হচ্ছে। কোড চেঞ্জ হচ্ছে। এবার এই স্পাইক প্রোটিনের একটা দুটো, এই যে দুটো, এই যে B.167 কথা বললাম স্টেন, ওর 13টা মিউটেশন আছে। কিন্তু আপনাদেরকে যেটা বলা হচ্ছে, দুটো মিউটেশন হয়েছে এবং ডবল ভ্যারিয়েন্ট। এগুলো নাকি কি করবে না, ইমিউনো এসকেপ করবে, আর কি করবে, ইনফেকশন বাড়াবে। সেটা একটা স্টাডি রিপোর্ট আছে। আর যেটা হচ্ছে যে ইমিউনো এসকেপ করতে পারবে কি না কতটা, সেটা এখনো ইনকমপ্লিট রিপোর্ট। প্রত্যেকটা স্পেসিফিক ভ্যারিয়েন্ট করে মিউটেশন ধরে রিপোর্ট কোথাও এখনো হয়নি। কিন্তু ইন জেনারেল কিছু স্টাডি হয়েছে, যে স্টাডিগুলো বলছে যে হ্যাঁ, ট্রান্সমিশনটা হয়তো বাড়াতে পারে। তার জন্য যে মৃত্যুর হার বাড়বে, কোনো রিপোর্ট আজ পর্যন্ত বলেনি। অবশ্যই ইনফেক্টিভিটি বাড়াতে পারে, সেই রিপোর্ট হয়েছে, কিন্তু যে মৃত্যুর হার বাড়বে এরকম কিন্তু কোনো রিপোর্ট আজ পর্যন্ত কোথাও প্রকাশিত হয়নি। সেই জন্য অযথা আতঙ্কগ্রস্ত হবেন না। আপনারা কালকে আর একটা মিউটেশন শুনবেন। তাতে হয়েছেটা কি, ভাইরাস তো প্রতিনিয়ত মিউটেশন করছে। এই ভাইরাসটা মিউটেশন হতেই কখন কি হবে, যে ভাইরাসের ইনফেক্টিভিটিটা কমে যাবে, কখনো ইনফেক্টিভিটিটা বেড়ে যাবে। ভায়োলেন্স প্রপার্টিজ আছে। তো এখন এই যে ভ্যারিয়েন্টগুলো ডাবল মিউটেশন বলছে, এটা ইনফেক্টিভিটি বাড়ায়। তাহলে ইনফেক্টিভিটি বাড়ায়, কিন্তু মর্টালিটি বাড়ায় কোথাও কিছু প্রমাণ আজ পর্যন্ত বলেনি।
এবার ঘটনা হচ্ছে যে এই ইনকমপ্লিট রিপোর্টগুলোকে নিয়ে যখন প্রচার করা হয় তখন মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হয়, রাইট? তো সেই ভয়ের সঞ্চারটা আমাদের এতটা প্রবল হয়ে যাচ্ছে যে আমাদের, এটা সত্যি বলছি, আমি বারবার আপনাদের বলেছি যে কোভিড-19 প্যান্ডামিকটাকে আমাদের সাবধানতার সাথে লড়াই করতে হবে, সাবধানতার সাথে প্রোটেক্ট করতে হবে, ভয় পেলে হবে না। আপনি যদি ভয় পান তো আপনার সিস্টেম অটোমেটিক্যালি, আপনার ইমিউনো সিস্টেম ইজ লাইক দিস। আপনার ভেতরে ইন্টারনাল অবস্থা যদি এরকম থাকে আপনি ফাইট করবেন কি করে? এটা একটা ইনফেকশাস ডিজিজ, এটা মানুষ থেকে মানুষ ছড়ায়। কিভাবে ছড়ায় আপনারা প্রত্যেকে জানেন, আর বলার নিশ্চয়ই আমার বলার দরকার নেই। কিভাবে ছড়ায় জানেন, এটা ইনফেকশাস ডিজিজ জানেন, মানুষ থেকে মানুষে ছড়ায় জানেন, কি করতে হবে সেটাও জানেন আপনারা। এখন যে বিভিন্ন রকম স্টাডি এসছে সেখানে বলছে যে দুজন খুব কাছাকাছি থাকলেও দুজনের যদি প্রপার মার্কস থাকে, মানে খুব কম চান্স থাকে ইনফেক্টেড হওয়ার, খুব কাছাকাছি থাকলেও। 1-1.5 ফুট দূরে থাকলেও দুজনাকার যদি মার্কস থাকে সেখানে বলছে আপ টু 0.5% to 1% চান্স থাকে ইনফেকশন হওয়ার। তাহলে কতটা প্রোটেক্টিভ মার্কসটা বুঝুন। তাহলে আমরা সেটা পড়বো, প্র্যাকটিসটা করব। তো সেইটা কিন্তু আমরা করছি না, আমরা আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছি। আমাদের যেটা করতে হবে সেটা করতে হবে, যে আমরা কি করব এটা করতে হবে। তো উই হ্যাভ টু ফলো দ্য কোভিড বিধি, বাংলায় বলে কোভিড বিধি, প্রোটোকলটাকে মানতে হবে। আর এই চ্যানেলগুলোকে বিভিন্ন রকম যেগুলো বলবে এই ডাবল মিউটেশন, ট্রিপল মিউটেশন, আর ট্রিপল মিউটেশনও আছে, 13টা মিউটেশন আছে। HSB.1.617-এ 13টা মিউটেশন আছে, তার মধ্যে 2টো মিউটেশন বলছে কনসার্ন। কোভিড-19 ইটসেলফ ইজ এ কনসার্ন, এইটা বোঝার চেষ্টা করুন, 2টো মিউটেশন নয়। আবার কালকে দেখবেন এটা চেঞ্জ হয়ে অন্য মিউটেশন হয়ে গেছে। এই যে এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে ওখানে যাচ্ছে, প্রতিনিয়ত রিপ্রোডাকশন নাম্বারটা বাড়ছে। তার ফলে রিপ্রোডাকশন নাম্বারটা কি হয় বুঝুন। একজন যতজনকে ইনফেক্টেড করছে সেগুলোকে বলে রিপ্রোডাকশন নাম্বার। এই রিপ্রোডাকশন নাম্বার বেড়ে যাওয়ার ফলে আমাদের কি হচ্ছে যে এই স্ট্রেনগুলোর নাম্বারটা বেড়ে যাচ্ছে, কমছে না। আমরা রিপ্রোডাকশন নাম্বারটা আমরাই বাড়িয়ে দিচ্ছি, মানে আমরাই একে অপরকে ইনফেক্ট বেশি করছি। মানে একজন যত সংখ্যক মানুষকে ইনফেক্ট করতে পারে সেই নাম্বারটা, আমরা রিপ্রোডাকশন নাম্বারটা অনেক বাড়িয়ে ফেলেছি আমাদের রেগলেস লাইফের জন্য। অবশ্যই গভর্নমেন্ট পলিসিও দায়ী। রেস্ট্রিকশন রাখা উচিত ছিল, মানুষের মধ্যেও সচেতনতার দরকার ছিল, সেটা হয়নি। কিন্তু এখন কি করতে হবে? এখন তো হয়নি কিছু, ওগুলো ব্লেম দিয়ে তো লাভ নেই। কাকে ব্লেম দেবেন? কে আপনার ধার ধারে? কেউ ধার ধারে না, আপনাকেই আপনারটা দেখতে হবে। তাহলে আপনি কি নেবেন? আপনার কাছে মানে বেসিক্যালি হচ্ছে আপনার কাছে কি নেবার আছে, কি করার আছে। আপনার তো নিজের হসপিটাল নেই, আছে গভর্নমেন্ট হসপিটাল আর প্রাইভেট হসপিটাল। আপনার নিজের হসপিটাল তো নেই, তাহলে আপনি কার উপর ডিপেন্ডেন্ট? বাইরের উপর ডিপেন্ডেন্ট। ইনফেকশন হলে আপনাকে আইদার গভর্নমেন্ট হসপিটালে অথবা সরকারি হসপিটাল, বেসরকারি হসপিটালে যেতেই হবে। তাহলে ওই পার্টটা ছেড়ে দিন। সেখানে যে ইকোনমিক লস বা মানুষের জীবনের লস সেগুলো তো ছেড়ে দিন। তাহলে আমরা কি করলে থাকতে পারবো? না আমরা প্রোটেকশন নেব। মোর দেন 90% পিপুল যেখানে অ্যাসিমটোমেটিক সিমটম নিয়ে কোভিড-19 ইনফেক্টেড হচ্ছে, সেখানে আপনারা এত ভয় কিসের? এই কথাটা জবাব দিন। তাই বলে ছড়াবো না, ছড়ালেই যে রিপ্রোডাকশন নাম্বারটা বাড়ছে, তাহলে আরও মিউটেশন হবে, আরও মানুষ অন্যরকম স্ট্রেন আসবে, তার ভায়োলেন্স ক্ষমতা আরও বাড়তে পারে। তাহলে আমাদের দায়িত্ব আছে, এইখানে বিজ্ঞানটা বুঝতে হবে যে আমি সংক্রমণটাকে কমাবো যে কোনো মূল্যে। এইটাই আমার দায়িত্ব, একজন নাগরিক হিসেবে দায়িত্ব। প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব সংক্রমণটাকে কমাবো কি করে। এইটা যদি মানুষ বুঝতে পারে যে আমার দায়িত্ব হচ্ছে এখন সংক্রমণটাকে কমানোর দায়িত্ব নিতে হবে, এবং আমাদের যতটা সম্ভব কম বেরোতে হবে, যতটা সম্ভব কোভিড বিধি নিয়ম পালা মানতে হবে। হসপিটালে ডাক্তারদের কাজ ডাক্তার করবে, তারা যে কিভাবে কাজ করছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যাদের উপর কি ট্রেস পড়ছে। আমরা যদি আমার ফেসবুক পেজে কম করে 500 ডাক্তারস আছে, আমার বন্ধু লিস্টে আছে। আমি তাদের পোস্টগুলোকে দেখি মাঝে মাঝে, কখনো কখনো কিছু কিছু খুব ভালো পোস্ট তারা যদি লেখে আমি নিউক্লিয়ার হেলথে শেয়ার করি, দেখবেন ক্রেডিট দিয়ে শেয়ার করি। তাদের লেখাটা যখন খুব ভালো ইনফরমেটিভ হয়, অনেকে লেখে। তো ঘটনা হচ্ছে যে তারা বলছে যে যেখানে আছে, আমি যে কজনের দেখেছি, হসপিটাল ক্যাপাসিটি ভর্তি হয়ে যাচ্ছে, ভর্তি হতে হচ্ছে।
কারণ ইনফেকশনটা আজকে দেখুন 3 লাখ, আমি বলেছি কিন্তু আরও বাড়বে, 5 লাখ কিন্তু আসছে। আমি কি করে প্রেডিকশান করছি? আমি এটা জানি এটা হতে বাধ্য, মানে সায়েন্সটা জানি বলে। আমি কিন্তু 1 মাস আগে বলেছিলাম 5 লাখ হবে পার 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 ডে ভারতবর্ষের মতো দেশে, যেভাবে আমরা চলেছি। তো যাই হোক, তো আমাদের তাহলে সাবধানতাটা কি? সাবধানতা হচ্ছে যে আমি কি করে আমাকে আর আমার পরিবারকে এই মুহূর্তে ইনফেকশন থেকে আটকে রাখবো, দূরে রাখবো, আর যদি ইনফেক্টেড হই কী ব্যবস্থা নেবো, এইটুকুনি আপনার জানার প্রয়োজন। কোথায় কি হচ্ছে কি না হচ্ছে একদম কান দেবেন না। সিরিয়াসলি বলছি, এটা আপনাদের চরম ক্ষতি করবে। সবসময় কোভিড 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 করে আরও কাজ আছে, আপনার প্রচুর কাজ আছে, বাড়িতে ফ্যামিলি আছে, আপনাকে রুজি রোজগার করতে হয়, আপনার প্রচুর কাজ আছে। সেখানে কি করে সাবধানতা অবলম্বন করেন জাস্ট এইটুকুনি ভাবুন। অফিস থেকে বাড়ি থেকে কাজ করা যায় না কিনা, করা যায় কিনা সেটা ভাবুন। এইগুলোকে ভাবুন। বেশি অযথা সোশ্যাল মিডিয়া বলুন বা চ্যানেলের বলুন, এই একই কথা 10 বার কানে নেবেন না। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই পেজে মেসেঞ্জারে মেসেজ করবেন, আমি আপনাদের উত্তর দেব। একটু টাইম দেবেন, উত্তর দিতে হয়তো দেরি হতে পারে, কিন্তু আমি উত্তর দেবই। অথবা অনেকগুলো কোশ্চেন জমে গেলে আমি লাইভে এসে সেই লাইভ আপনাদের এক্সপ্লেন করব। তো ঘটনা হচ্ছে দেখুন যে অ্যাসিমটোমেটিক সিমটম 90% কাছাকাছি, এখন 85 না 90%। বাদবাকি যাদের প্রবলেমটা হচ্ছে, উপসর্গ ছোটো ছোটো উপসর্গ নিয়ে মডারেট বা সিভিয়ার যারা ইনফেক্টেড হচ্ছেন, তাদের তো হসপিটালে যেতেই হচ্ছে। আর্লি যাওয়ার চেষ্টা করবেন সবসময়। আর্লি যদি কোনো সিমটম আসে, 1 দিন 2 দিন জ্বর আসছে, জ্বরের ওষুধ খেয়ে কমানোর সঙ্গে সঙ্গে টেস্ট করানোর ব্যবস্থা করুন। আর্লি প্রিভেনশন হচ্ছে সবচেয়ে বেস্ট। আর্লি যদি আমরা ব্যবস্থা নিতে পারি, মর্টালিটি রেটটাকে আরও কমিয়ে ফেলতে পারবো। তা আপনারা যদি স্মার্ট হন, তাহলে আপনি কিন্তু আপনার কেয়ারটা খুব ভালো করতে পারবেন। সব কিছু আর্লিতে কাজ হবে। কোনো মেডিসিনে কিন্তু স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ছাড়া, যে সমস্ত মেডিসিন আমরা কতগুলো মেডিসিন দিয়ে ব্লগ লিখছি, যেমন রেমডেসিভির, কোনো কাজ করে না, কোনো কাজ করে না। খুব স্পেশাল কন্ডিশনে, যখন অক্সিজেন স্যাচুরেশন আপনার লাগছে না, সেরকম কন্ডিশনে বলছে কাজ করতে পারে বা কাজ করে। অনেকগুলো কম্বিনেশনে যখন দেওয়া হয় তখন কাজ করে, এককভাবে কোনো কাজ করে না। সিভিয়ার রোগীদের ক্ষেত্রে রেমডেসিভির কোনো কাজ করে না। WHO রিসেন্টলি ওটাকে আউট করে দিয়েছে। কোভিড-19 এর ওষুধ হিসাবে ওটাকে বাদ দিয়ে দিয়েছে তাদের লিস্ট থেকে। কারণ একটা ট্রায়াল হয়েছিল যেখানে কয়েক হাজার মানুষকে দেখা হয়েছিল রেমডেসিভির প্রয়োগ করে, সেখানে কোনো ফল হয়নি। মানুষ কিন্তু দেখুন, আজকে টিভি চ্যানেলে দেখবেন, আমি কতগুলো মিডিয়াতে দেখছিলাম, দিল্লিতে রেমডেসিভির ইঞ্জেকশনের জন্য লাইন পড়ে গেছে, ডাক্তার প্রেসক্রাইব করছে ওইটাই। আমাদের কাছে কিন্তু কোনো ওষুধ নেই, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টটাই হচ্ছে সবচেয়ে বড় ট্রিটমেন্ট, এবং সেটা বিভিন্ন কম্বিনেশনে কার ক্ষেত্রে কখন কাজে লাগছে কেউ জানে না। দিস ইজ দ্য সিচুয়েশন। কিন্তু স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টেই কিন্তু আমরা সেরে উঠছি। আমাদের 1 to 2% মধ্যে যে ফ্যাটালিটি রেটটা আছে, যে মানুষ মরছে, সেটা কিন্তু অনেক, যাদের বহু ডিজিজ কন্ডিশন আছে তাদের সেই চান্সটা অনেক বেশি। সেজন্য সবাই যে আমরা ইনফেক্টেড হলেই মরে যাবো এই ভয়টা একদম পাবেন না। স্টিল টুডে ইনফেকশন, আগে যেমন বয়স্কদের ক্ষেত্রে বেশি ইনফেকশন হতো, এখন কিন্তু ইনফেকশনটা বাচ্চা থেকে বুড়ো সকলের ক্ষেত্রেই হচ্ছে। এইটুকুনি খেয়াল রাখুন যে আমরা সবাই ইনফেক্টেড হতে পারি, কিন্তু ইনফেক্টেড হলেই যে আমরা একদম শেষ হয়ে গেলাম রে, এই কনসেপ্টটা একদম নেবেন না। এটাকে প্রতিরোধ করা সম্ভব, এটা থেকে উদ্ধার হওয়া সম্ভব, সব সম্ভব। কিন্তু আর্লি করবেন, আর্লি যাবেন, আর রেস্ট্রিকশান মেনটেন করুন, হোম কোয়ারেন্টাইন থাকুন যদি প্রয়োজন পড়ে, আর না হলে যে সমস্ত হসপিটাল আছে সেখানে যোগাযোগ করুন। এবার হসপিটালের যে ক্রাইসিসটা আছে, সেই ক্রাইসিসটা কী করে মেটাবে সেটা গভর্নমেন্টকে ভাবতে দিন। আপনি করতে পারবেন না, আপনার তো হসপিটাল নেই। যাদের হসপিটাল আছে তাদের ক্ষেত্রে সুবিধা আছে, তারা বেডটা পেয়ে যাবে। তাহলে আগামী দিনে কিন্তু পাবলিককেও তার নিজের হসপিটাল তৈরি করতে হবে। আমাদের যা দিন আসছে, এই কনসেপ্টটা মাথায় রাখবেন। 1000 জন 2000 জন পাবলিক মিলে আমাদের হসপিটাল তৈরি করতে হবে, স্পেশাল হসপিটাল তৈরি করে রাখতে হবে। সিরিয়াসলি বলছি, ইটস এ নিউ কনসেপ্ট, আমি নিয়ে আসবো। আমি নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মের এটা নিয়ে আসি। আমার নেক্সট কনসেপ্ট হচ্ছে যে আমার হসপিটাল, আমার হসপিটাল তৈরি হবে। তো সেই কনসেপ্টটা আমি নিয়ে আসবো।
সেটা আমাকে আর দু এক বছর টাইম দিন, আগে আমি প্ল্যাটফর্মটাকে এনরিচ করি। তো আমরা সেখানে পাবলিক তার নিজের হসপিটাল তৈরি করবে, ফেসিলিটিস নেবে। কারণ ভালো করে দেখুন, আমরা আজকে দু জায়গায় বাঁধা, গভর্নমেন্ট হসপিটালে আর প্রাইভেট হসপিটাল। আমার তো হসপিটাল নেই, তাহলে আমার হসপিটাল কেন হবে না? এই কনসেপ্টটাকে আমি নিয়ে আসবো, দেখা যাক আমি আনতে পারি কিনা। আমার মাথায় এসছে আইডিয়া। তো আইডিয়া যখন এসছে আমি একটু করে এগোবো, যবে হবে দেখবো আর কি। তো ঘটনা হচ্ছে যে কারণ আমি নিজে দেখলাম যে আজকে যদি আমার মা অসুস্থ হয়ে যায়, আমার তো হসপিটাল নেই, প্রাইভেট হসপিটালে যেতে পারবো না, আমার এত টাকা নেই, আমার সরকারি হসপিটালে সিট নেই, তাহলে কোথায় যাব? তাহলে আমার জন্য আমার হসপিটাল দরকার। তাহলে আমি তো একা করতে পারবো না, আমরা 2000-4000 জন মিলে হসপিটাল তৈরি করতে পারি। উই নিড নিউ ইনোভেটিভ আইডিয়াস। তো কোভিড-19 আমাদেরকে আইডিয়া দিচ্ছে, ইনোভেটিভ আইডিয়াস দিচ্ছে। এক্সিকিউশন যে করবে সেই সোসাইটিতে কিছু সৃষ্টি করবে, নতুন আইডিয়াকে এক্সিকিউট করবে। আচ্ছা, এবার অনেক কোশ্চেন আসছে, আমি এটুকুনি আপনাদের বললাম যে আপনারা আজকে অনেক সময় নিয়ে এখানে এসেছেন, আমার কথা শুনছেন। আমি আসি, আপনাদেরকে মতামত দিই, আপনাদেরকে এনরিচ করার চেষ্টা করি, আপনাদেরকে মানে এটুই বলার চেষ্টা করি যে অযথা ভয় পাবেন না, যে ডবল মিউটেশন আসছে বলেই যে সব বাইকের মানে মৃত্যু হয়ে যাবে এরকমও নয়। ডবল মিউটেশন ইনফেকশন ছড়াচ্ছে বেশি, সেটা ঠিক আছে, কিন্তু তার যে মৃত্যুর হার বেশি এরকম কোনো খবর নেই। কোনো রিপোর্টে আজ পর্যন্ত বলেনি যে এই ডবল মিউটেশনের জন্য মৃত্যু বেশি হয়েছে, এখন অবধি সেই রিপোর্ট নেই, কোনো রিসার্চ নেই। এবং তারা যে অ্যান্টিবডি কিছু কিছু জায়গায় রিসার্চ হয়, যেমন ইউএসবিএস একটা স্টাডিতে বলেছে যে রিসেন্টলি একটা পেপার যেটা এখনও প্রিপ্রিন্টে আছে, আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি, খুব বোঝার চেষ্টা করুন। যে পেপারটা আমি ইংলিশ ভার্সানে আমি প্রকাশ করেছি, বাংলাতে আমি কালকে প্রকাশ করব। আজকে শুনে নিন আমার কাছ থেকে, কালকে বাংলায় ওটা পড়বেন, তাহলে আপনাদের এই ভয়টা কেটে যাবে। আমাদের বডি যেমন ভাইরাস যেমন চেঞ্জ হচ্ছে, ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে, আমাদের বডিরও ক্ষমতা আছে, সেই অনুযায়ী অ্যাডপ্ট করার ক্ষমতা আছে। ওই পরিবর্তনশীল ভাইরাসকেও অ্যাটাক করার আমাদের ক্ষমতা আছে আমাদের বডির। আমাদের বি সেল আর টি সেলের কথা আমরা সবাই জানি, যে ওটা ইমিউনিটিতে হেল্প করে, বি সেল অ্যান্টিবডি তৈরি করে, টি সেল টার্গেট করে, মনে রাখে। তো ঘটনা হচ্ছে আমাদের এই টি সেলেরই একটা পার্ট CD4 পজিটিভ অ্যান্ড CD8 পজিটিভ, এরকম দুটো ক্যাটাগরি আছে, ঠিক আছে? তো CD4 স্টিমুলেট করে কি, CD4+ স্টিমুলেট করে যাতে অ্যান্টিবডি তৈরি হয় বি সেলকে গিয়ে। আর CD8 এ টার্গেট করে আমাদের যেমন ভ্যারিয়েন্ট চেঞ্জ হচ্ছে, এও আমাদেরকে এমনভাবে চেঞ্জ করবে ইমিউনিটিকে যে ওই পরিবর্তন হচ্ছে সেটাকেও চিনতে পারবে, তাহলে টার্গেট করতে পারবে। তাহলে এই যে বলছে যে এসকেপ করে চলে যাবে, আমাদের শরীরও কিন্তু সেভাবে তৈরি হচ্ছে, আমাদের যে ইমিউনিটি সিস্টেম আছে তারাও কিন্তু এই পরিবর্তনশীল ভ্যারিয়েন্টগুলোকে চিনতে পারবে। তো এটা একটা প্রিপ্রিন্টে জার্নালে একটা রিসার্চ প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন মানুষ, ধরুন SARS-CoV-2 যারা ইনফেক্টেড হয়েছে সেখান থেকে সুস্থ হয়ে উঠেছে, তাদের শরীর থেকে টি সেল নেওয়া হয়েছে। বিভিন্ন দেশের বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে, তাদের মধ্যে B.1.17, B.1.351, আবার P1, এরকম বিভিন্ন দেশের যে ভ্যারিয়েন্টগুলো আছে সেখান থেকে মানুষের শরীর থেকে যারা রিকভারি হয়েছে সেখান থেকে অ্যান্টিবডি নেওয়া হয়েছে, ওই টি সেল নেওয়া হয়েছে। একটা ইনভিট্রো স্টাডি করে দেখা গেছে যে আমাদেরও এই টি সেলের ক্যাপাসিটি রয়েছে যে এই যে পরিবর্তন ভ্যারিয়েন্টগুলো আসছে এগুলোকে টার্গেট করে অ্যাটাক করার। এটা যদিও একটা প্রিপ্রিন্ট একটা স্টাডি, কিন্তু একটা বিশাল ইন্ডিকেশন দিচ্ছে যে ভাইরাস যেমন তার রূপ পরিবর্তন করছে, আমাদের যে ইমিউনিটি সিস্টেম আছে তারাও কিন্তু একটা ক্ষমতা রাখে যে এই পরিবর্তনশীল ভ্যারিয়েন্টগুলোকে চিনে নিয়ে অ্যাটাক করতে। অতএব আমাদের যে টিভিতে আপনাদের যে সমস্ত ছবিগুলো আপনাদের প্রতিদিন দেখায়, এগুলোর পেছনে ছুটবেন না। এই বিজ্ঞান আছে, আমাদেরও তো অনেক মেকানিজম আছে, আমাদের যে শরীরে এত কিছু কাজ হচ্ছে আমাদেরও তো অনেক মেকানিজম আছে। তো আমাদের সেই মেকানিজমগুলোকে কিন্তু গবেষণা খুঁজে বার করছে, এবং তারা আপনাদেরকে মানে আমি যেটা আপনাদের কাছে নিয়ে এলাম এই তথ্যটা, এটা তো আমার তথ্য নয়, এটা একটা রিসার্চ গবেষণার তথ্য, যেটা একটা রিসার্চ হয়েছে, সেই গবেষণার তথ্যটা আমি এই রেসপেক্টে আপনাদেরকে বললাম এই কারণে যে আপনারা এই ভ্যারিয়েন্ট যে কনসেপ্ট নিয়ে যা ভয় দেখানো হচ্ছে এটার বিরুদ্ধে সচেতন হন।